নমস্কার বন্ধুরা, আমার নাম অভিজিৎ বিশ্বাস। আমার ইউটিউব চ্যানেল স্টাডি মেলাতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর ভূগোল। ঠিক আছে, দেখতে পারছো আমাদের পৃথিবী ষষ্ঠ শ্রেণী। চলো দেরি না করে তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম চ্যাপ্টারটি হচ্ছে আকাশ ভরা সূর্য তারা। তাহলে চলো দেখা যাক এই চ্যাপ্টারের ভিতরে আমরা কি কি পড়ব আজকে। প্রথমেই আমাদের পড়তে হবে মহাবিশ্ব। এই কথাটা আমরা কম বেশি অল্প স্বল্প সবাই শুনেছি যে কি মহাবিশ্ব। ঠিক আছে, না দেখা যাক আজকে কি মহাবিশ্ব। মানুষ শুরু থেকেই এই মহাবিশ্ব আশ্চর্য হয়ে মহাবিশ্ব সৃষ্টির কথা ভেবেছে। মানে মানুষ যখন শুরু থেকেই যখন ভাবছিল তখন ভাবতো যে এই মহাবিশ্ব কি করে সৃষ্টি হলো, কে এই মহাবিশ্বটাকে তৈরি করলো, কারা তৈরি করলো, এত বড় মহাবিশ্ব কিভাবে তৈরি হলো, এটা মানুষ শুরু থেকেই ভেবে এসেছে। মহাবিশ্ব সৃষ্টি নিয়ে বহু মতভেদ আছে। বহু মতভেদ বলতে বোঝাচ্ছে এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে এক একজন বিজ্ঞানী এক এক রকম মতবাদ দিয়েছে। কেউ বলেছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরির মাধ্যমে, কেউ বলেছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এই থিওরির মাধ্যমে। তার জন্য বলা হয়েছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। সৃষ্টি নিয়ে বহু মতভেদ আছে, মানে এক একজন বিজ্ঞানী এক এক রকম ভাবে মতবাদ দিয়েছে। আসলে কেউ তো জানে না কিভাবে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, সবাই একটি অনুমানের উপরে করেছে। এইরকম এক আধুনিক মত অনুযায়ী, একটা আধুনিক মত যে অনুযায়ী মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। ঠিক আছে, সেই বিগ ব্যাং থিওরির মাধ্যমে বলা হয়েছে মহাবিশ্ব সমস্ত পদার্থ একটি বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল। যে মহাবিশ্বের যে সমস্ত একটা পদার্থগুলো ছিল, যে আজকে আমরা দেখছি সূর্য, নক্ষত্র, তারা, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, এরা একটা ছোট্ট বালির কণার থেকেও একটা ছোট্ট অবস্থায় ছিল। তাহলে ভাবো এত ছোট্ট একটা বালির কণার থেকেও ছোট্ট অবস্থায় ছিল। এই ছোট্ট অবস্থা থেকেই এই বিশাল প্রকাণ্ড অনন্ত মহাবিশ্ব তৈরি হয়েছে। প্রায় 1400 কোটি বছর আগে এর প্রসারণ শুরু হয়। মানে 1400 কোটি বছর, আজ থেকে প্রায় 1400 কোটি বছর আগে প্রসারণ শুরু হয়। প্রসারণ শুরু হয় মানে এটা বড় হতে শুরু করে। ঠিক আছে, ধরো এটুক ছিল, তারপর তা আরো বড় হলো। এটাই বলছে যে প্রায় 1400 কোটি বছর আগে এর প্রসারণ শুরু হয়। প্রচুর তাপ, অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে, ফলে প্রচুর ধূলিকণা, গ্যাস ও মহাজাগতিক মেঘের সৃষ্টি হয়। মানে প্রচুর পরিমাণে তাপ, অকল্পনীয় শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে প্রচুর পরিমাণে ধূলিকণা, গ্যাস ও মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়। এই যে মহাবিশ্বটা 1400 কোটি বছর আগে যখন এর প্রসারণ শুরু হয়। কোটি কোটি বছর ধরে ধুলোর মেঘ ও গ্যাস থেকেই কি কি তৈরি হলো? নেহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা। ঠিক আছে, এত সবকিছু তৈরি হলো। মানে কোটি কোটি বছর ধরে একদিনে তৈরি হয়নি, ধীরে 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 এইসব নেহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা এইসব তৈরি হয়েছে। সব মহাবিশ্বের সবকিছু চলমান অবস্থায় আছে। চলমান অবস্থায় বোঝাচ্ছে যে ধরো মহাবিশ্ব, এটা হচ্ছে পৃথিবী, এটা ধরো সূর্য, প্রত্যেকটা বস্তুই কিন্তু মহাবিশ্বে স্থির নেই, চলাচল করছে। মানে ঘুরছে বা কারো চারপাশ দিয়ে ঘুরছে, বা অন্যের চারপাশ দিয়ে ঘুরছে, এইভাবেই একে অপরে মানে চলাচল করতেছে একে অপরের সাথে। ঠিক আছে, এটাই বলছে যে মহাবিশ্বের সবকিছু চলমান অবস্থায় আছে। ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে বলতে তোমাকে বোঝায়, ধরো এটা মঙ্গল গ্রহ, বা এটা হচ্ছে তোমার আমাদের আকাশগঙ্গা ছায়াপথ, আর এইটা হচ্ছে আরেকটা ছায়াপথ আমাদের পাশে। তো এই দুইটা ছায়াপথের মধ্যে ক্রমশ দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, মানে দূরে সরে যাচ্ছে, এই দুইটা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এটাই বলছে যে ক্রমশ একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। সীমাহীন মহাবিশ্ব কতদূর বিস্তৃত তা মানুষের কল্পনার বাইরে। এই যে আমরা এই মহাবিশ্বটা দেখতে পাচ্ছি, এই মহাবিশ্বটা কতটা বড় তা আমরা কেউ কল্পনাও করতে পারি না, কারণ আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীরাও এটার কল্পনা করতে পারিনি, বা এটার হদিশ পাইনি যে এটা কত বড়। ঠিক আছে, এটা অনন্ত, আদি অনন্ত মতো বড়, এত বড় যে এর কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। আমরা অর্থাৎ পৃথিবীর মানুষ মহাবিশ্ব সম্পর্কে খুব কমই জানতে পেরেছি। স্বাভাবিক, আমরা পৃথিবীতে থাকি, পৃথিবী হচ্ছে সৌরমণ্ডলের অংশ, সৌরমণ্ডল হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথের অংশ। তো এরকম মহাবিশ্বে হাজার হাজার কোটি কোটি ছায়াপথ আছে। এবার আমরা কিভাবে একটা শুধুমাত্র একটি গ্রহে থাকা ছোট আমরা প্রাণীরা এই মহাবিশ্ব সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবো?
তাই বলেছে পৃথিবীর মানুষ মহাবিশ্ব সম্পর্কে খুব কমই জানতে পেরেছে। এবার আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে মহাবিশ্বটার একটা ওভারঅল আইডিয়া নিচ্ছি, ঠিক আছে? এবার দেখা যাক ভিডিওটা। এটা হচ্ছে আমাদের মহাবিশ্ব। আমরা হয়তো সবাই ইউটিউবে বা হলিউডে বা বলিউডের সিনেমাতে দেখেছি যে হালকা হালকা এরকম, সেটা হচ্ছে মহাবিশ্ব। মহাবিশ্ব বলতে শুধু কি পৃথিবী, সূর্য বা সৌর পরিবার কি বোঝায় না। মহাবিশ্ব বলতে পৃথিবী, সূর্য, সৌর পরিবারের যত গ্রহ আছে, এছাড়াও সূর্যের আশেপাশে যত নক্ষত্র, এছাড়া আমাদের আকাশগঙ্গা যে ছায়াপথ আছে, সেই ছায়াপথের যত নক্ষত্র গ্রহ আছে, তাদের সকলকে নিয়ে শুধু না, বাকি যা আরো যত ছায়াপথ আছে মহাবিশ্বে, হাজার হাজার কোটি কোটি ছায়াপথ আছে, সেই সকলকে নিয়ে মহাবিশ্ব। মানে এত বড়, এর না আদি আছে না অন্ত, কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীরাও একে বলতে পারেনি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মহাবিশ্ব। এই যে আমরা এরকম দেখছি আলো, জ্যোতি থতি, এগুলো সব হচ্ছে এক একটা ছায়াপথ, ঠিক আছে? এই যেরকম যে ছায়াপথ, হাজার হাজার কোটি কোটি ছায়াপথ আছে, আমরা কিভাবে জানবো কোন কত বড় মহাবিশ্ব? এবার আমরা জানি নীহারিকা। নীহারিকা ইংরেজিতে বলে নেবুলা, ঠিক আছে না? মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তাই হলো নীহারিকা। যে বিশ্ব যখন সৃষ্টি হলো, সেই সময় সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয়েছিল, ঠিক আছে? এই তৈরি হওয়ার থেকেই তৈরি হলো নীহারিকা। যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি নীহারিকার ছবি, ঠিক আছে? মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলি জমাট বাঁধতে শুরু করে। মহাবিশ্ব তো তৈরি হয়ে গেল, তখন কি হবে? তো যে গ্যাসীয় পদার্থগুলি, যে গ্যাসগুলো থাকলো, ওগুলা ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করে, যেমন জল জমে বরফ হয় না, ওরকম। আর তাদের মধ্যে মধ্যে তৈরি হতে থাকে শূন্যস্থান। মনে করো ধরো এখানে একটা জমাট বাঁধতে শুরু করলো, এখানে একটা জমাট বাঁধতে শুরু করলো, তার মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেল, সেটাই বলছে তাদের মধ্যে মধ্যে তৈরি হতে থাকলো শূন্যস্থান। জমাট বাঁধা পদার্থগুলো প্রচন্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারে জ্বলন্ত নক্ষত্রের জন্ম নেয়, ঠিক আছে? এই যে জমাট বাঁধা, বলছে জমাট বাঁধা পদার্থ প্রচন্ড গতিতে, মানে প্রচন্ড গতিতে ঘুরতে থাকে, ঠিক আছে? প্রচন্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে, মানে এই যে দুইটা পদার্থ তৈরি হলো, দুটো পদার্থ একে অপরের সঙ্গে মিলে গেল, লেগে গেল, যেরকম একটা পদার্থ এরকম একটা পদার্থ, দুটো একে অপরের সঙ্গে লেগে গেল, এটাই বলছে প্রকাণ্ড আকারে একসঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারে জ্বলন্ত নক্ষত্রের জন্ম হলো। এখান থেকেই নক্ষত্রের জন্ম হলো, যেমন সূর্য একটা নক্ষত্র, প্রক্সিমা সেন্টাউরি একটা নক্ষত্র, এরকম হাজার হাজার নক্ষত্রের জন্ম হলো, ঠিক আছে? নীহারিকার থেকে। এই নীহারিকা থেকেই নক্ষত্রের জন্ম হয়। তাহলে যদি পরীক্ষায় আসে যে কিসের থেকে নক্ষত্রের জন্ম হয়, নীহারিকার থেকে নক্ষত্রের জন্ম হয়। নীহারিকাকে ইংলিশে বলে নেবুলা। নীহারিকাকে ইংলিশে কি বলে? নেবুলা। আমরা সবাই হলিউডের একটা খুব ফেমাস মুভি অ্যাভেঞ্জার দেখেছি, সেই অ্যাভেঞ্জার একটা চরিত্র ছিল নেবুলা, তাই না? আমরা সবাই কম বেশি সবাই দেখেছি। তো সেই নেবুলা, সেই নেবুলার বাংলা অর্থ হচ্ছে নেহারিকা, যাকে ইংরেজিতে বলে নেবুলা। এইবার আমরা ছায়াপথ সম্পর্কে জানবো। ছায়াপথ মানে আমরা যেই ছায়াপথের অংশ, এটা হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথ, ঠিক আছে? এই যে গোল গোল চক্রের মধ্যে যেটাকে দেখতে পাচ্ছ, এটাকে বলে ছায়াপথ। আমরা সেই আকাশগঙ্গা ছায়াপথ নামে, আমাদের মহাবিশ্ব তো হাজার হাজার ছায়াপথ আছে, আমরা হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথের অংশ। সৌর পরিবার হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথের অংশ, অর্থাৎ আমরা হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথের অংশ। এবার ছায়াপথ সম্পর্কে জানা যাক। লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটি ছায়াপথ তৈরি হয়। এই যে ছায়াপথটাকে তোমরা দেখছো, এই যে এই ছায়াপথটা, এখানে লক্ষ লক্ষ নক্ষত্র আছে। সূর্য যেমন একটা নক্ষত্র, ওরকম লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটা ছায়াপথ তৈরি হয়। একটা দুইটা নক্ষত্র নয় কিন্তু, হাজার হাজার কোটি কোটি নক্ষত্র নিয়ে ছায়াপথটাকে তৈরি হয়, যেমন গোল গোল, ঠিক আছে? সূর্য, পৃথিবী, অন্যান্য গ্রহ আকাশগঙ্গা ছায়াপথের অংশ। এটাকে ভালো করে মনে রাখবে। সূর্য, পৃথিবী, ওই যে অন্যান্য গ্রহ, আমাদের যে 8টি গ্রহ, একটি বামন গ্রহ, এই সব গ্রহ, সূর্য, এই যে আমাদের সূর্য, পৃথিবী, অন্যান্য গ্রহ যে আছি, তারা আকাশগঙ্গা ছায়াপথে রয়েছে, ঠিক আছে? ছায়াপথগুলি পেঁচানো গোলাকার আকৃতির হয়। ছায়াপথগুলি কি হয়? পেঁচানো ও গোলাকার আকৃতি। এই যে দেখে নাও ছায়াপথগুলি কেমন পেঁচানো না? দেখো পেঁচানো ও গোলাকার আকৃতি, মনে হচ্ছে না কিছু একটা চরকির মতো ঘুরছে, মনে হচ্ছে কালী পূজায় আমরা চরকি ফোটাচ্ছি, ওরকম। ছায়াপথগুলি পেঁচানো গোলাকার হয়। প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটি বিরাট ছায়াপথ। যে আমরা কোন ছায়াপথের অংশ? আকাশগঙ্গা ছায়াপথ। সেই আকাশগঙ্গায় আছে 10,000 কোটি নক্ষত্র আছে,
গ্যাস ধূলিকণা নিয়ে একটি আকাশগঙ্গা বিরাট ছায়াপথ। ঠিক আছে, আমরা শুধু কিন্তু সূর্যই শুধু নক্ষত্র নয় আকাশগঙ্গায়, আকাশগঙ্গায় প্রক্সিমা সেন্টাউরি আছে, সূর্য আছে, এরকম হাজার হাজার কোটি কোটি নক্ষত্র আছে, এদের নিয়ে আকাশগঙ্গা একটি ছায়াপথ। খালি চোখে রাতের আকাশে যত তারা দেখতে পাই সব আকাশগঙ্গা ছায়াপথের তারা। আমরা খালি চোখে ধরো রাতের আকাশে, পরিষ্কার রাতের আকাশে যখন আকাশের দিকে তাকাই তখন মনে হয় না কত টুনি বাল্বের মতো জ্বলছে, তখন সেই যে টুনি বাল্ব গুলা সেগুলো হচ্ছে টুনি বাল্ব নয়, সেগুলো হচ্ছে তারা। সেই যে খালি চোখে রাতের আকাশে যত আমরা তারা দেখতে পাচ্ছি আকাশে সোজা হয়ে থাকে এভাবে, তখন ওগুলো সব আকাশগঙ্গা ছায়াপথের তারা। ঠিক আছে, এবার করি নক্ষত্র। আকাশগঙ্গা ছায়াপথের নক্ষত্রগুলো কিভাবে তৈরি হলো? এই তারা বা নক্ষত্র একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। যে তারা বা নক্ষত্র যেমন সূর্য, এটা একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। ঠিক আছে, এটা হচ্ছে সূর্য যেমন একটি তারা বা নক্ষত্র। জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড কেন? কারণ আগুনের মতো দাউ দাউ করে সবসময় জ্বলছে, তার জন্যই তো আমরা আলো পাচ্ছি, নাহলে তো আমরা আলো পেতাম কোথায়? আলো কোথায় থাকে? আগুনের মধ্যেই তো থাকে, তাই না? সেটাই বলছে, তাই তারা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। তারাদের নিজেদের আলো ও উত্তাপ আছে, যে সূর্য বলো, প্রক্সিমা সেন্টারি বলো, এই যে তারাদের এদের নিজস্ব আলো আছে, নিজস্ব উত্তাপও আছে। এরা অন্যের আলোয় আলোকিত হয় না, এরা নিজেরাই আলো তৈরি করছে। কোন তারা কতটা উত্তপ্ত তার রং দেখে বোঝা যায়, মানে কোন তারা কতটা উত্তপ্ত, মানে কতটা গরম তার রং দেখে বোঝা যায়। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার এটা কেমন বললেন, তারার কি রং থাকে? মানে আমরা সচরাচর সচকে ওটা বুঝি না, কিন্তু একটু ভালো মতো লক্ষ্য করলে বুঝতে পারবো যে তারারও একটি রং থাকে। ঠিক আছে, দেখা যাক কি তারার রং। এবার হচ্ছে আমরা তারার রং সম্পর্কে জানবো। 4 ধরনের তারার মতো আমরা তারার রং জানতে পেরেছি, যে লাল, হলুদ, নীল, সাদা বা লাল। লাল তারা, এই ছোট লাল তারার উষ্ণতা সব থেকে কম। এই যে 3-4টা তারা দেখতে পাচ্ছি তার মধ্যে সব থেকে উষ্ণতা কম হচ্ছে এই লাল তারা, তাই বলছে ছোট এই লাল তারার উষ্ণতা সব থেকে কম। আকাশে এইরকম তারার সংখ্যা অনেক বেশি, আমরা আকাশে যত তারা দেখি তার মধ্যে বেশিরভাগ তারা থাকে এই ছোট লাল তারা। ঠিক আছে, এই যে দেখো, এর জন্য এই তারার সংখ্যা অনেক বেশি, জন্য এখানেও অনেক বেশি তারা আছে। এরপরে হচ্ছে হলুদ তারা। মাঝারি হলুদ তারার উষ্ণতা একটু বেশি, এই যে লাল তারা তার থেকে একটু বেশি উষ্ণতা হচ্ছে মাঝারি হলুদ তারা। ঠিক আছে, এবার আসি নীল তারা। এবার নীল তারা কি? বিরাট নীল তারা উষ্ণতা প্রচন্ড বেশি। ঠিক আছে, বিরাট নীল তারা উষ্ণতা হচ্ছে লাল তারার থেকেও আর হলুদ তারার থেকেও এর উষ্ণতা প্রচন্ড বেশি। বিরাট নীল তারা অর্থাৎ এই দুটো আকৃতির থেকেও এর আকৃতি অনেক বড়। বেশ উজ্জ্বল, স্বাভাবিক, উষ্ণতা যদি বেশি হয় উজ্জ্বলতাও বেশি হবে। এবার আসি সাদা তারায়। প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা ও উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি। এই যে প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি, মানে এই 3টা তারার থেকেও এই সাদা সাদা তারার উষ্ণতা উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি। খালি চোখে আমরা যেই তারাগুলোকে দেখতে পাই সেগুলাই হচ্ছে, খালি চোখে আমরা এই তারাগুলোকেই দেখতে পাই। ঠিক আছে, আমরা খালি চোখে যে তারাগুলোকে দেখতে পাই আমরা আকাশের দিকে মুখ করে তাকালে, সেগুলো সবই সাদা তারা। এবার তারারা আছে আলোকবর্ষ দূরে। অর্থাৎ আলোকবর্ষ কি? ধরো আমরা পৃথিবীতে থাকি বা কোনো জায়গায় দৌড়াই, 100 মিটার দৌড়াইলাম, বা গাড়িটা কত কিলোমিটার রান করে আসছে, ধরো 50 কিলোমিটার, 200 কিলোমিটার, তাই না? আমরা দূরত্ব পরিমাপ করি পৃথিবীর মধ্যে কি দিয়ে? মিটার দিয়ে বা কিলোমিটার দিয়ে। কিন্তু মহাকাশে বা মহাবিশ্বে মিটার ও কিলোমিটারে খাওয়া নাই ওখানে। ওখানে কি আছে? ওখানে আলোকবর্ষ এককে পরিমাপ করা হয়। কেননা একটা তারা বা একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ এতটা দূরে আছে, সেটাকে কিলোমিটার বা মিটারে পরিমাপ করা যায় না। ওই জন্য মহাবিশ্বে কোনো দূরত্ব পরিমাপের একক হচ্ছে আলোকবর্ষ। ঠিক আছে, এবার হচ্ছে দূরত্ব। তাহলে সূর্যের পরেই আমাদের সব থেকে কাছের তারা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। সূর্যের পরেই, এই যে আমাদের সূর্য মামা, সূর্যের পরেই সব থেকে বড় কাছের তারা, মানে সূর্যের পাশের বাড়ি, নেইবাররা, প্রতিবেশী, সূর্যের প্রতিবেশী তারা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। ঠিক আছে, প্রায় 41 লক্ষ কিলোমিটার দূরে, প্রায় 41 লক্ষ কিলোমিটার দূরে। ঠিক আছে, সূর্যের থেকে, এই সূর্যের থেকে প্রক্সিমা সেন্টাউরি 41 লক্ষ, প্রায় 41 লক্ষ কিলোমিটার দূরে আছে। সূর্য পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে আছে। যে সূর্য এবং যে এটা আমাদের পৃথিবী, এর থেকে কত কিলোমিটার দূরে আছে? 15 কোটি কিলোমিটার দূরে আছে। তাহলে বুঝলে তো, সূর্য আছে আমাদের পৃথিবীর থেকে 15 কোটি কিলোমিটার দূরে, আর সূর্য থেকে প্রক্সিমা সেন্টারি যে পাশের বাড়ির নক্ষত্রটা, সেটা আছে কত? 41 লক্ষ কিলোমিটার দূরে। ঠিক আছে, সূর্য আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে,
এই যে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এখন তোমাদের মনে হচ্ছে কেন স্যার 8 মিনিট 20 সেকেন্ড, সূর্য যখনই ওঠে তখনই তো আমরা আলো দেখতে পাই? না, তখনই আমরা আলো দেখতে পাই। সূর্য যখন ওঠে সেই আলোটা পৃথিবীতে পৌঁছাইতে সময় নেয় 8 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে, আমরা সঙ্গে সঙ্গেই দেখতে পারি না, অর্থাৎ 8 মিনিট আগে সূর্য অলরেডি উঠে গেছে ওখানে। এইবার আসি আলোকবর্ষ। আলোকবর্ষ কাকে বলে? আলোর গতিবেগ 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার। যে আলোর গতিবেগ হয়, আমরা যখন কোনো আলো দেই, আলো মারি বিশেষ করে বায়ু শূন্য স্থানে, ঠিক আছে, আলোর গতিবেগ হয় বায়ু শূন্য স্থানে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। ঠিক আছে, তাহলে আলোকবর্ষ কাকে বলে? আলোর গতিবেগ 1 সেকেন্ডে 3 লক্ষ কিমি। এই গতিবেগে আলো 1 বছরে যতটা দূরত্ব পার হয় তাই হলো 1 আলোকবর্ষ। অর্থাৎ 1 আলোকবর্ষ কি? আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। তাহলে এই গতিবেগ ধরে 1 বছরে যতগুলো সেকেন্ড আসে ততগুলো সেকেন্ড হিসেবে যদি ধরি, সেই হিসেবে 1 বছরে আলো যতটা দূরত্ব পার হয় তাকে বলা হয় 1 আলোকবর্ষ। ঠিক আছে, জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের সকল নক্ষত্র ছায়াপথের দূরত্ব আলোকবর্ষ এককে পরিমাপ করে। ঠিক আছে, আমি বলেছি আগে যে মহাবিশ্বের দূরত্ব পরিমাপের একক হচ্ছে আলোকবর্ষ। তাই যত অ্যাস্ট্রোনটরা থাকে নক্ষত্র ছায়াপথের দূরত্ব পরিমাপ করে আলোকবর্ষ এককে। ঠিক আছে, কিলোমিটার বা মিটার এককে নয়। এই এককে মানে এই আলোকবর্ষের এককে প্রক্সিমা সেন্টারের দূরত্ব কত আমাদের থেকে? পৃথিবী থেকে 4.2 আলোকবর্ষ দূরে। এই এককে মানে আলোকবর্ষ এককে পৃথিবীর থেকে প্রক্সিমা সেন্টারের দূরত্ব হচ্ছে 4.2 আলোকবর্ষ দূরে। এইবার আমরা জানি নক্ষত্রমণ্ডল। নক্ষত্রমণ্ডল কি? কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতির তৈরি হয়। কাছাকাছি থাকা তারাগুলোকে বিভিন্ন কাল্পনিকভাবে যদি যোগ করি তাহলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এইরকম এক একটা তারার ঝাঁককে বলে নক্ষত্রমণ্ডল। ধরো এই যে এখানে মানে অনেকগুলো তারা আছে, ঠিক আছে, ধরো এরকম একটা তারার ঝাঁককে আমি একটু যোগ করলাম, এইভাবে যোগ করলাম, এটার সঙ্গে এটা যোগ করলাম, এটার সাথে এটা যোগ করলাম, এটার সঙ্গে এটা যোগ করলাম, এরকম একটা যোগ করলাম, একটা আকৃতি তৈরি হলো না? যে দেখো একটা আকৃতি তৈরি হলো না? এটা কি সম্পূর্ণ এই 1 2 3 4 5 6 এই 6টা তারাকে একসঙ্গে যে আকৃতি তৈরি হলো এটাকে বলা হবে নক্ষত্রমণ্ডল। একটা কাল্পনিক রেখা তৈরি করা হলো। ঠিক আছে, এমন না যে আমি যেভাবে করছি ওইভাবে, তোমরা যদি চাও যে এইভাবেও করতে পারো, তোমরা যদি চাও এটাকে এইভাবেও করতে পারো, বা তোমরা যদি চাও এইভাবে করতে পারো, যেমন ভাবে খুশি। যে বলছে কাছাকাছি থাকা তারাগুলিকে কাল্পনিক ভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি পাওয়া যায়। ধরো এরকম ভাবে একটা আকৃতি করলাম, বা এরকম ভাবে আরেকটা আকৃতি করলাম, তাই না? বিভিন্ন একটা আকৃতি পেলাম। সেই রকম এক একটা তারার ঝাঁককে মানে একদম সম্পূর্ণ এই যে তারা যেই কয়টা তারা যোগ করে, যেই কয়টা তারা আমরা যোগ করলাম সেই সব কয়টা তারার একটা ঝাঁককে বলা হচ্ছে নক্ষত্রমণ্ডল। যেমন এই দেখো সপ্তর্ষি মণ্ডল, এটাও একটা নক্ষত্রমণ্ডল। সপ্তর্ষি মণ্ডলের মধ্যে 7টা তারাকে যোগ করা হয়েছে। এই দেখো একটা তারা, এই যে একটা তারা, এই যে একটা তারা, এই যে একটা তারা, এই যে একটা, এই যে একটা তারা, কয়টা হলো? 1 2 3 4 5 6 7। এই 7টা তারা যোগ করে এরকম একটা আকৃতি পেয়েছে, এটাকে বলা হয় সপ্তর্ষি মণ্ডল। এ দেখো তারপরে দেখো আরেকটা তারা আছে ক্যাসিওপিয়া। এটা কি তারা? ক্যাসিওপিয়ার নক্ষত্রমণ্ডল। এখানে 1 2 3 4 5 5টি তারা যোগ করেছে, 5টি তারা হচ্ছে একটা আকৃতি এরকম কেমন বিকট একটা আকৃতি পেয়েছে, এটাকে বলে দিল ক্যাসিওপিয়া। এবার হচ্ছে দেখো আরেকটা নক্ষত্রমণ্ডল কালপুরুষ। ঠিক আছে, কালপুরুষ কি? এখানে কয়েকটা এখানে আরো কয়েকটা বেশি নক্ষত্র একসঙ্গে যোগ করে একটা যোদ্ধার মতো বানিয়ে দিয়েছে, এটাকে বলা হচ্ছে কালপুরুষ। ঠিক আছে, এগুলা কিন্তু তারার মধ্যে একটা কাল্পনিক যোগ করা হয়েছে। ঠিক আছে, এটা এমন না যে ভেবো না যে ওরকম কোনো কিছু যোগ করে দিয়েছে ঈশ্বর। ঠিক আছে, ওটা আমরা জ্যোতির্বিজ্ঞানীরা মানুষরা ওটা কাল্পনিক ভাবে যোগ করে, ওটাকে বলা হয় নক্ষত্র মণ্ডল। এবার দিনের বেলায় তারা দেখা যায় না কেন? ঠিক আছে, এটা সকলে মনে হইতে পারে দিনের বেলায় আমরা তারা কেন দেখি, রাত্রির বেলা তো তারা দেখতে পারি। দেখা যাক দিনের বেলায় আমরা কেন তারা দেখতে পারি না। এক টুকরো কালো কাগজ পেন দিয়ে গেঁথে ফুটো ফুটো করে, মানে একটা কালো কাগজ নাও, সেটাকে পেন দিয়ে গেঁথে ওর মধ্যে ফুটো 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 করে নাও। ঠিক আছে, এবার কাগজটাকে টর্চের মুখে আটকে দাও। যে ফুটো ফুটো করে ফেললাম কালো কাগজটাকে, ওটা টর্চের মধ্যে থেকে আলো বাড়াচ্ছে তার মুখে আমরা আটকে দিলাম ওটাকে। অন্ধকার ঘরের দেওয়ালে টর্চের আলো ফেলে দেখো, মানে ঘরটাকে অন্ধকার করলাম, তারপর সেই মুখের মধ্যে যে কালো কাগজ আটকে দিয়েছিলাম টর্চে, তারপরে আলো ফেলে দেখলাম। আলোর বিন্দুগুলো তারার মতো দেখাবে, তাই না? স্বাভাবিক, আলোর বিন্দুগুলো টর্চের ফুটো ফুটো অংশ দিয়ে রেখা রেখার মতো বাড়াবে, ছোট ছোট লেজার লাইটের মতো তারার মতো দেখাবে। এই অবস্থায় ঘরে আলো জ্বেলে দাও। ধরো ঘরে যদি একটা বড় আলো থাকে, যেমন রড লাইট, রড সে জ্বেলে দিলাম, তবে হট করে দেখলাম তারাগুলো বুঝলাম, স্বাভাবিক রড লাইটে তারাগুলো থাকলাম। তাহলে কিভাবে কি বুঝলাম? যে দিনের রাত্রিবেলায় যে তারাগুলোকে আমরা দেখতে পাচ্ছি, সেটা দিনের বেলায় সূর্য উঠে যায়।
সূর্য যেহেতু আমাদের সব থেকে কাছের নক্ষত্র, তাই সূর্যের আলো আমরা সব থেকে বেশি পাই। আর এই তারাগুলো অনেক দূরে আছে, তাই এই তারাগুলোর আলো আমাদের সবসময় আসে না, খুব একটা বেশি আসে না। তাই দিনের বেলা যখন সূর্য প্রচন্ড পরিমাণে আলো দেয়, তখন সূর্যের আলোয় এই তারাগুলোর কম আলো বা বিন্দু বিন্দু টুনি বাল্বের মতো আলোগুলা আমরা আর দেখতে পারি না। তাই দিনের বেলায় তারা আর দেখা যায় না। এবার তারাগুলো মিটমিট করে কেন? তোমরা যদি ভালো মতো আকাশের দিকে, তারার দিকে তাকিয়ে থাকবে, দেখবে তারার আলোগুলো মিটমিট করছে। কেন মিটমিট করে? এবার দেখা যাক কেন মিটমিট করে। এই ধরো তারার আলোটা আসছে পৃথিবীতে, ঠিক আছে? তারার আলোটা পৃথিবীতে আসছে। পৃথিবীতে কি আছে? এই দেখো চারপাশে কি আছে? বায়ুমণ্ডল। পৃথিবীর চারপাশে ঘিরে রেখেছে বায়ুমণ্ডল। এই যে অরেঞ্জ কালারের জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পৃথিবীর চারপাশে ঘিরে রাখা বায়ুমণ্ডল। তারার আলো আসছে, তারার আলো যখন আস্তে 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 যখন বায়ুমণ্ডলের মধ্যে ঢোকে, তখন তারা আলোগুলো কেঁপে যায়, ঠিক আছে? তারা আলোটা এমনি কেঁপে গেল, তা কেঁপে গিয়ে তারপর পৃথিবীতে প্রবেশ করছে। তাহলে পৃথিবীতে থাকা আমরা মানুষরা যখন তারাটাকে দেখতে পাচ্ছি, তখন এই বায়ুমণ্ডলে যখন তারা আলোটা ঢুকছে তখন কেঁপে যাচ্ছে, তাই আমরা ভাবছি তারা আলোটা মিটমিট করছে। আসলে কিন্তু তারা আলোটা মিটমিট করছে না, কারণ আমরা পৃথিবীতে বায়ুমণ্ডল আছে, তারা আলোটা ঢুকছে বায়ুমণ্ডলে, তারা আলোটা কেঁপে যাচ্ছে, তাই তারা আলোটা আমাদের মনে হচ্ছে মিটমিট করছে। ধরো আমরা পৃথিবীর বাইরে গিয়ে যদি এই তারা আলোটাকে দেখি, তাহলে কিন্তু মিটমিট করবে না। অর্থাৎ আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বেরিয়ে গিয়ে তারাকে দেখতে হবে, তাহলে আমরা দেখবো তারা মিটমিট করছে না। কিন্তু পৃথিবীর মধ্যে থাকলে আমাদের তারা মিটমিট করতেই দেখবো, কারণ পৃথিবীর বায়ুমণ্ডল, তারা আলোটা পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে আসছে, তখন তারা আলোটা কেঁপে কেঁপে যাচ্ছে। এবার খালি চোখে মাত্র ৬,০০০ তারার মতো দেখা যায়। আমরা যদি ছোটবেলায় অনেকে তারা গোনার চেষ্টা করতাম, হয়তো এখনো কেউ কেউ করো, কিন্তু খালি চোখে মাত্র ৬,০০০ তারার মতো গোনা যায়, কিন্তু কেউ এখনো যেন গুনতে পারিনি। আমি তো অনেকবার ছোটবেলায় চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। সম্ভব না, ৬,০০০ তো দূর, আমি ২০-২৫টাও ঠিক মতো গুনতে পারতাম না, ঠিক আছে? তাই খালি চোখে মাত্র ৬,০০০ তারার মতো গোনা যায়। এটা ধরো জ্যোতির্বিজ্ঞানীরা যারা ছিল, তারা হয়তো কোনো মেশিন বা যন্ত্রের মাধ্যমে গুনে বলেছে যে খালি চোখে ৬,০০০ তারার মতো দেখা যায়। ভালোভাবে দেখলে হয়তো আকাশগঙ্গা ছায়াপথটাকেও দেখতে পাবে। আকাশগঙ্গা যেই ছায়াপথটাকে তোমরা বলছো দেখলা না, গোল গোল, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র আছে, সেটা হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথ। আমরা যদি ভালো মতো পরিষ্কার আকাশে রাতে খোলা আকাশে তাকিয়ে দেখি, তো খুব যদি মানে কনসেন্ট্রেশন থাকে, তাহলে হয়তো আমরা আকাশগঙ্গা ছায়াপথটাকে দেখতে পাবো ভালো মতো। উত্তর আকাশে যেই তারা দেখা যায়, তার নাম হচ্ছে ধ্রুব তারা। আমরা উত্তর দিকে যেই তারাটাকে আমরা দেখতে পারি, সেই তারাটার নাম ধ্রুব তারা। বহুকাল ধরে এই ধ্রুব তারা দেখেই রাতে নাবিকেরা উত্তর দিক নির্ণয় করতো। মানে আগেকার দিনে তো আর মোবাইল, হ্যাঁ, জিপিএস, ইন্টারনেট, কম্পিউটার, ল্যাপটপ এইসব তো ছিল না। তাই কোনো দিক কিভাবে বুঝবে নাবিকেরা তো যখন সমুদ্র যাত্রা করতো রাত্রেবেলায়, তো সমুদ্র তো আর কূল কিনারা খুঁজে পাওয়া যায় না, কোনটা উত্তর দিক, কোনটা দক্ষিণ দিক, কোনটা পূর্ব দিক, কোনটা পশ্চিম দিক। তখন জিপিএসও ছিল না, কিভাবে বোঝে? সেই টাইমে নাবিকরা এই ধ্রুব তারা দেখে, যেহেতু ধ্রুব তারা উত্তর দিকে ওঠে, সেই উত্তর দিকে ওঠা ধ্রুব তারা দেখেই নাবিকেরা উত্তর দিক নির্ণয় করতো। একবার যদি উত্তর দিক নির্ণয় করা হয়ে যেত, তখন স্বাভাবিক তার অপোজিট সাইডটা, অর্থাৎ তার বিপরীত সাইডটা হবে দক্ষিণ দিক। এইভাবেই তারা রাত্রিবেলায় সমুদ্রের যারা নাবিকেরা যাত্রা করতো, ধ্রুব তারা দেখে উত্তর দিক নির্ণয় করতো। শীতকালে কালপুরুষ, কৃত্তিকা নক্ষত্রমণ্ডল চোখে পড়ে। আমরা যদি শীতকালে দেখি, সেই শীতকালে আমরা কালপুরুষ, কৃত্তিকা এইসব নক্ষত্রমণ্ডল গুলোকে চোখে চোখে দেখবো। যেটা আমরা দেখতে পেলাম কালপুরুষ, যে একদম তীর মারছিল, দেখছিল, অনেকগুলা তারাকে একসঙ্গে কাল্পনিক একটা রেখা দিয়ে যোগ করছে, সেটাকে কালপুরুষ নাম দিয়ে দিয়েছে। এবার আমরা জানবো টেলিস্কোপ। টেলিস্কোপ কি? টেলিস্কোপ হচ্ছে এক প্রকার দূরবীন। আমরা দূরবীন দিয়ে সচরাচর কি করি? আমরা দূরের জিনিস দেখি। ধরো এখান থেকে ৫০০ মিটার দূরে কি আছে, সেটা দূরবীনের মাধ্যমে আমরা কাছে দেখতে পাই। তেমনি টেলিস্কোপও সেই দূরবীন, এক ধরনের একটা দূরবীন। আকাশের আকাশের তারা, গ্রহ, নক্ষত্র ইত্যাদি দেখার জন্য কাজে লাগে। আকাশের গ্রহ, নক্ষত্র, তারা এইসব দেখার জন্য কি কাজে লাগে? টেলিস্কোপ কাজে লাগে। তখন তো দূরবীন কাজে লাগবে না, দূরবীন ৫০০ মিটার বা ১ কিলোমিটার অব্দি দেখাতে পারবে, তারপর তো আর দেখাতে দেখাতে পারবে না। তখন আমাদের কাজে লাগবে এই ইসে টেলিস্কোপ, ঠিক আছে? সেখানে তারা, গ্রহ, নক্ষত্র দেখতে আমাদের টেলিস্কোপ কাজে লাগে। প্রত্যেকটা টেলিস্কোপ একটি বিরাট গোলাকার গম্বুজ তৈরি করতে হয়। প্রত্যেকটা টেলিস্কোপ তৈরি করতে গেলে এটাকে বলে গম্বুজ, দেখতে পাচ্ছ এভাবে, এটা হচ্ছে গম্বুজ। প্রত্যেকটা টেলিস্কোপ তৈরি করতে একটা বিরাট গোলাকার একটা গম্বুজ তৈরি করতে হয়, যাকে মান মন্দির বলে। এটাকে কি বলছে? এটাকে বলে মান মন্দির, এই গোল গম্বুজটাকে। শক্তিশালী টেলিস্কোপ দিয়ে
200 কোটি আলোকবর্ষ দূরে তারাও দেখা যায়। মানে শক্তিশালী যে টেলিস্কোপ গুলো থাকে, যেরকম বড় বড় বিশাল বিশাল বড় বড় টেলিস্কোপ, যেগুলো জ্যোতিষবিজ্ঞানীরা ব্যবহার করে, অ্যাস্ট্রোনটরা ব্যবহার করে, সেই সব টেলিস্কোপ দিয়ে 200 কোটি আলোকবর্ষ দূরে তারাও গ্রহ, নক্ষত্র, গ্রহণপুঞ্জ দেখা যায়। ঠিক আছে, এবার আমরা সৌরজগৎ সম্পর্কে জানবো। এই যে আমাদের সূর্য মামা, বাকি আমরা এই যে আমাদের পৃথিবী, এই যে বুধ গ্রহ এবং এই যে শুক্র। ঠিক আছে, এবার সৌরজগৎ সম্পর্কে একটা ধারণা নেওয়া যায়। এটা হচ্ছে আমাদের সৌরজগৎ। ঠিক আছে, এবার সৌরজগতের প্রত্যেকটা গ্রহ সূর্যের চারপাশে কিভাবে ঘোরে তার একটা ছোট্ট মতো ভিডিও দেখলে আমরা আইডিয়া লেগে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের সৌরজগৎ, এবং সৌরজগতের প্রত্যেকটা গ্রহ দেখো কিভাবে সূর্যের চারপাশে ঘুরছে। দেখছো, এই যে এটা পৃথিবী, এই যে একটা দেখো ছোট্ট গ্রহ তিরিং বিং করে দৌড় দিছে, মানে সবার ফার্স্ট হওয়া চাই। এটাই বুধ গ্রহ। বুধের পরে যেটা আছে শুক্র গ্রহ, তারপরে পৃথিবী। ঠিক আছে, দেখো প্রত্যেকটা গ্রহ একে অপরের সঙ্গে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুরছে, তাই না? একদম এটা হচ্ছে সূর্য, সূর্যের চারপাশে প্রত্যেকটা গ্রহ এইভাবে আমার চারপাশে এইভাবে ঘুরছে একের পর। এই যে এই গ্রহটা দেখছো না চক্রের মতো, এটা হচ্ছে শনি গ্রহ। দেখো আরেকটা গ্রহ আছে, এই যে এই গ্রহটা দেখতে পাচ্ছ বড়, সব থেকে বড়, এটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির আগে যে গ্রহটা আছে, যে লাল রঙের, এই যে এই গ্রহটা, এটা হচ্ছে মঙ্গল। ঠিক আছে, এই যে বুধ, এটা শুক্র, এই যে এখানে বুধ, এটা শুক্র, এই যে এটা পৃথিবী, এটা মঙ্গল, এটা বৃহস্পতি। ঠিক আছে, এইভাবে সৌরজগতের প্রত্যেকটা গ্রহ সূর্যের চারপাশ দিয়ে ঘুরছে। ঠিক আছে, এবার আমরা সূর্য সম্পর্কে একটা ধারণা নেওয়া যাক, সূর্য মামা। এবার আকাশগঙ্গা ছায়াপথের আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি হলো সূর্য। আকাশগঙ্গার যে ছায়াপথটা আমরা দেখলাম, সেই আকাশগঙ্গার ছায়াপথের লক্ষ কোটি তারা আছে ওখানে, তার মধ্যে একটি হচ্ছে সূর্য। ঠিক আছে, প্রায় 400 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। তাহলে সূর্য কিভাবে তৈরি হয়? প্রায় 400 কোটি বছর আগে মহাশূন্য যে ভাসমান যে ধূলিকণাগুলি ছিল, হাইড্রোজেন গ্যাস ছিল, হিলিয়াম গ্যাস ছিল, এগুলো সব সংকুচিত হয় মানে একসঙ্গে জোড়া লেগে যায়। জোড়া লেগে মানে একসঙ্গে জোড়া মানে জড়ো হতে থাকে, সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। ঠিক আছে, তারপর সূর্যের মধ্যে এই আগুনগুলো কিভাবে জ্বলছে, তাহলে এটাই তো সবার প্রশ্ন। এই পরমাণুতে ধাক্কা লাগে প্রচন্ড তাপ ও শক্তি তৈরি হয়। সূর্যের মধ্যে কিভাবে তৈরি হচ্ছে, যে একটা পরমাণুর সঙ্গে আরেকটা পরমাণুর ধাক্কা লাগে প্রচন্ড তাপ ও শক্তি উৎপন্ন হচ্ছে। ওই জন্য সূর্যের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, যার জন্য আমরা পৃথিবীতে তাপ, উষ্ণতা, আলো সব পাচ্ছি। জ্বলন্ত আগুনের গোলার মতো আলো উত্তাপ চারিদিকে ছড়িয়ে পড়ে। যেহেতু সূর্যের মধ্যে জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে, তাই আলো ও উত্তাপ চারিদিকে ছড়িয়ে পড়ছে সূর্যের মধ্যে। অবশিষ্ট ধূলিকণা, গ্যাস সূর্যের আকর্ষণে চারিদিকে ঘুরতে থাকে। অর্থাৎ সূর্য তো তৈরি হয়ে গেল, কিন্তু বাকি যেই গ্যাস ধূলিকণা গুলো থাকলো, সেগুলো হচ্ছে সূর্যের চারিদিকে ঘুরতে থাকে, এবং লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকেই পৃথিবী, অন্যান্য গ্রহ তৈরি হয়। ঠিক আছে, যে সূর্য তো তৈরি হয়ে গেল, সূর্য তৈরি হওয়ার পরেও কিছু ধূলিকণা, হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসের কিছু মেঘ ছিল। সেই হিলিয়াম, হাইড্রোজেন এবং ধূলিকণার মেঘ থেকেই তৈরি হলো পৃথিবী ও অন্যান্য গ্রহ। এর সবকিছু নিয়েই সৌরজগৎ। সৌরজগৎ বলতে সূর্যের যে 8টি গ্রহ, একটি ব্রাহ্মণ গ্রহ এবং সূর্য, এই সকলকে নিয়ে এটা সৌর পরিবার বা সৌরজগৎ। এবার হচ্ছে আমরা এই যে সূর্যের প্রথম গ্রহটা বুধ, তারপরে যে গ্রহটা দেখো শুক্র। ঠিক আছে, তারপরে দেখো পৃথিবী, তারপরে কে মঙ্গল, তারপরে কি আছে বৃহস্পতি, তারপর শনি, তারপর ইউরেনাস, তারপর আছে নেপচুন। ঠিক আছে, তাহলে সৌরজগতে কয়টা গ্রহ? 8টি গ্রহ। দেখা যাক আমরা কি প্রশ্ন আসে আমাদের। তাহলে সৌরজগতে কয়টি গ্রহ আছে? এই যে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। কয়টি গ্রহ তাহলে আমরা দেখলাম? সৌরজগতে 8টি গ্রহ আছে। এবার কি দেখা যাক, কি কোশ্চেন আসে দেখি। সূর্যের সবচেয়ে কাছের ও সবচেয়ে দূরের গ্রহের নাম কি? সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটা? কোনটা আছে সব থেকে কাছে? এই যে বুধ। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ, মানে লাডলা বেটা। ঠিক আছে, এবার আর সবচেয়ে দূরের গ্রহের নাম কি? নেপচুন। তাই না? দূরের না, এটা দেখো সব থেকে দূরের আছে। প্রথমে বুধ আছে, তারপর শুক্র, তারপর পৃথিবী।
এবং সবার শেষে আছে নেপচুন। তাই জন্য বলছি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ, লাডলা বেটা, এবং সূর্যের সবচেয়ে দূরের গ্রহের নাম হচ্ছে নেপচুন, সতেলা বেটা। কি কোশ্চেন আছে দেখি। সবচেয়ে বড় কোন গ্রহটাকে মনে হচ্ছে বলতো? এই যে আমরা এত গ্রহ, 8টা গ্রহ দেখছি, তার মধ্যে সব থেকে বড় কোন গ্রহটাকে মনে হচ্ছে? এই যে বৃহস্পতি, সব থেকে বড় গ্রহ, বড় ভাই। আমাদের সৌরজগতের আমাদের যত ভাই আছে তার মধ্যে সব থেকে বড় ভাই হচ্ছে বৃহস্পতি। ঠিক আছে, তাই সূর্য সব থেকে বড় গ্রহ কোনটা? বৃহস্পতি। এবার দেখি কি কোশ্চেন আসে। দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে? দূরত্বের বিচারে কত নম্বরে আছে? প্রথমে কি আছে? বুধ, তাই বুধ হচ্ছে প্রথম, ফার্স্ট। শুক্র কত নম্বরে আছে? 2 নম্বরে, হচ্ছে দ্বিতীয়, সেকেন্ড। পৃথিবী কত নাম্বার আছে? 3 নম্বরে, তৃতীয়, থার্ড। তাহলে দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে সূর্যের থেকে? 3 নম্বরে আছে পৃথিবী। এবার সৌরজগতের ছবি আঁকা যায় না, তাই না? আমরা সবাই যে ড্রয়িং করি, ছবি আঁকি, একটা আর্ট পেপারের মধ্যে আঁকি, কিন্তু সৌরজগৎ তো বিশাল বড়, লক্ষ লক্ষ কোটি কোটি আলোকবর্ষ দূরে বিস্তার। তো ওটার ছবি আমরা কি করে আঁকবো? সেটাই বলছি, সৌরজগতের ছবি আঁকা যায় না। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই যে সূর্য দেখছি, সূর্য মামা, এই যে এরকম একটা পৃথিবী, এর ঠিক 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ এরকম 13 লক্ষ পৃথিবী যদি ধরি, একসঙ্গে যোগ করি, তাহলে একটা সূর্যের আকৃতি হবে। ঠিক আছে, তার জন্য বলছে সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এবং বৃহস্পতির মধ্যে ঢুকে পড়তে পারে 1300 পৃথিবী। এই যে বৃহস্পতি, এর মধ্যে ঢুকে পড়তে পারে 1300 পৃথিবী, এর মধ্যে ঢুকে পড়তে পারে 1300 পৃথিবী। তাহলে চিন্তা করে, একটা দুইটা পৃথিবী নয়, 1300 পৃথিবী যদি ঢোকে, তাহলেই আমরা এটাকে বৃহস্পতির মতো আকৃতি হবে। তাহলে কি এত বড় ছবি আঁকা যায় এত বড় সৌরমণ্ডলের? এর জন্য বলছে সৌরজগতের ছবি আঁকা যায় না। এইবারে সূর্য সম্পর্কে আসা যাক। সূর্য কি কি ফিচার্স আছে সূর্যের মধ্যে? পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। যেটা আমরা আগে জানতে পারলাম, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 3 লক্ষ গুণ ভারী। দেখেছো? 3 লক্ষ গুণ ভারী পৃথিবী থেকে সূর্য, কত ভারী। সূর্য রশ্মি 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। যে সূর্য রশ্মি যে আসছে না, সূর্য রশ্মি আসছে, তার 200 কোটি ভাগ, তার 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। তাতেই দেখো আমাদের কি গরম লাগছে, তাই না? তাতেই আমরা গরমে এসি, ফ্যান চালিয়ে ঘুমাচ্ছি, তাই না? এত গরম লাগছে আমাদের। তার 200 কোটি ভাগের 1 ভাগ আসছে, আর যদি 200 কোটি ভাগ এসে পড়তো, তাহলে হয়তো আমরা ছাই হয়ে যেতাম। সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু সাধারণত 1000 কোটি বছর, মানে 1000 কোটি বছর। সূর্যের মতো যে মাঝারি হলুদ নক্ষত্র, সূর্যের থেকে তো আরো অনেক বড় বড় নক্ষত্র আছে আমাদের এই আকাশগঙ্গা ছায়াপথে, সেটা বলছে সূর্যের মতো যে মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু 1000 কোটি বছর। ঠিক আছে, 1000 কোটি বছর পর সূর্য হয়তো ধ্বংস হয়ে যাবে। এবার চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্য থেকে অনেক বেশি কাছে, তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য প্রায় সমান আকারে দেখায়। মানে চাঁদ পৃথিবীর অনেক কাছে আছে, এটা ধরো পৃথিবী, এইখানে আছে চাঁদ, ঠিক আছে, আর এইখানে ধরো আছে সূর্য। তাহলে চাঁদ পৃথিবীর থেকে অনেক কাছে আছে, তাই চাঁদের আকৃতি আর সূর্য যেহেতু অনেক দূরে আছে, তাই সূর্যের আকৃতি দুটো একই রকম দেখাচ্ছে। কেন একই রকম দেখাচ্ছে? কারণ চাঁদ অনেক কাছে আছে, তাই চাঁদকে বড় দেখাচ্ছে। ঠিক আছে, আর সূর্য অনেক দূরে আছে, আর সূর্যের আকৃতি অনেক বড়, তবুও চাঁদের মতো দেখাচ্ছে। তাই আমাদের মনে হচ্ছে চাঁদ আর সূর্যের আকৃতি একই রকম। না, সূর্য চাঁদ আমাদের পৃথিবীর অনেক কাছে আছে, তাই আমরা চাঁদকে বড় আকারে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর সূর্য আমাদের অনেক দূরে আছে, 15 কোটি কিলোমিটার দূরে, তারপরেও আমরা সূর্যকে চাঁদের আকারে দেখতে পাচ্ছি। তাহলে ভাবো কত বড় সূর্য, তাই না? সূর্য যদি আমাদের চাঁদের মতো এই পাশে থাকতো, তাহলে আমরা পৃথিবীতে আর কেউ মানুষ থাকতেই পারতো না, সব জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। তাহলে সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম, সেই জায়গাগুলোই একটু কম উজ্জ্বল। মানে সূর্যের গায়ে যেখানে একটু উত্তাপ একটু কম, সেখানে একটু কম উজ্জ্বল, তাই না? তাই কালো দাগের মতো দেখায়। যেখানে সূর্যের গায়ে যেখানে উত্তাপ কম, সেই জায়গাগুলো কালো দাগের মতো দেখায়, যেখানে ওখানে আলো জ্বলছে না, টুনি বাল্ব বন্ধ হয়ে গেছে ওই জায়গাটা। ঠিক আছে না? তাই এগুলোকে হলো সৌর কলঙ্ক। মানে যেখানে 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 সূর্য কালো কালো ছোপ ছোপ দাগ হয় সূর্যের, যেখানে এগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে সৌর কলঙ্ক। কলঙ্ক কি? মানে কলঙ্ক মানে দাগ। আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রে থেকে
কিছুটা দূরে প্রান্তভাগে রয়েছে আমাদের সৌরজগৎ। যে আমরা আকাশগঙ্গার যে ছায়াপথটা দেখেছি, সেই আকাশগঙ্গার ছায়াপথের কেন্দ্রটা হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্র মানে বিন্দু, সেই কেন্দ্র থেকে কিছুটা দূরে প্রান্তভাগে রয়েছে আমাদের আকাশগঙ্গা, আমাদের সৌরমণ্ডল। ঠিক আছে, আকাশগঙ্গা থেকে বলছে আকাশগঙ্গা ছায়াপথের প্রান্তভাগে আমাদের সৌরজগৎ রয়েছে। এবার কিছু সূর্যের বাইরের দিকের উষ্ণতা ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে আমাদের সূর্য, এই যে এর বাইরের দিকের যে উষ্ণতা দেখতে পাচ্ছি লাগোয়া, ঠিক আছে, এই বাইরের দিকের যে উষ্ণতা, এই উষ্ণতা হচ্ছে ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। এটা ভাবো ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল ফুটতে শুরু করে, সেই জল যদি কারো গায়ের উপরে পড়ে সঙ্গে সঙ্গে ফোসকা পড়ে যাবে। আর সূর্যের এই বাইরের দিকে শুধু উষ্ণতা ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড, এত গরম। ঠিক আছে, আর ভেতরের দিকের উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। বাপ রে বাপ, এই যে ভেতরে, এই যে কেন্দ্র, এটা ভেতরের দিকে, এই ভেতরের দিকের উষ্ণতা সূর্যের 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। বাইরের দিকের উষ্ণতায় ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড, আর ভেতরের দিকে তো কথা ছেড়েই দাও। এবার আমরা জানবো সৌরঝড় কি। ঠিক আছে, সৌরঝড়, এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সৌরঝড়ের ছবি। দেখা যাক সৌরঝড় কি। সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে, ঠিক আছে, সূর্যের বাইরের যে অংশ, যে বাইরের অংশ, যে সূর্যের, এটা হচ্ছে বাইরের অংশ। ঠিক আছে, এই সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ, যায় দেখো বিস্ফোরণ হচ্ছে, বোম ফাটছে সূর্যের বাইরের অংশে, বোম ফাটছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে আয়নিত কণা, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একেই সৌরঝড়। ঠিক আছে, সূর্যের বাইরের দিকে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই দেখো বিস্ফোরণ হয়েছে, হ্যাঁ, বোম ফেটে গেছে, চারিদিকে আয়নিত কণা এবং রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ছে, একেই সৌরঝড় বলে। ঠিক আছে, প্রতি ১১ বছর অন্তর এই সৌরঝড় জোরালো হয়। অর্থাৎ বলছে এবং প্রতি ১১ বছর অন্তর, মানে ১১ বছর পর পর এই সৌরঝড় শক্তিশালী হচ্ছে, মানে ১১ বছরে জোরালো হচ্ছে। এই সৌরঝড় যখন আসে তখন কি হচ্ছে, আমাদের কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় গোলযোগ দেখা যায়। সৌরঝড় যখন আসছে, তখন সৌরঝড়ের মাধ্যমে আমাদের যে কৃত্রিম উপগ্রহ আছে না, আমাদের যত কৃত্রিম উপগ্রহ, যার জন্য আমরা ইন্টারনেট, মোবাইল, টিভি দেখতে পাচ্ছি, মোবাইল ইউজ করতে পারছি, সেগুলো হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক সমস্যা দেখা যাচ্ছে, ওই জন্য বলছে কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় গোলযোগ দেখা দেয়। এবার আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সৌরজগতের একটা ভিডিও দেখবো, তাহলে আমরা বুঝে যাবে যে সৌরঝড়টা কি। এখানে এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারবে যে এই জায়গাটা থেকে সূর্যের একটা বিস্ফোরণ হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে সৌরঝড়। সৌরঝড় কিভাবে হয় দেখো, ভালো করে দেখতে পারবে এখনই। এই যে দেখেছো জিনিসটা, এই দেখো এই জায়গাটায় একটা বিস্ফোরণ হলো, বিস্ফোরণ হলে যে বেরিয়ে গেল সৌরঝড়, এটাই হচ্ছে সৌরঝড়। ঠিক আছে, এই যে সৌরঝড়, এই দেখো কত বড় একটা বিস্ফোরণ হলো সৌরঝড়, এটাই হচ্ছে সৌরঝড়। এবার খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই। কেন তাকাতে নেই সূর্যের দিকে? কেউ কোনোবার তাকিয়ে দেখেছো কি? তাকানো যায় না, চোখ দিয়ে জল বেড়ে যায় বা চোখে ব্যথা শুরু হয়ে যায়। তাই বলছি খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই। তো সূর্যের দিকে তাকানোর সময় সবসময় হয়তো একটি সানগ্লাস বা এরকম টাইপের একটা জিনিস, এরকম টাইপের যে সান রে প্রোটেক্টর, মানে যখন সূর্যগ্রহণ হয় তখন এই জিনিসটা পরে আমরা সূর্যগ্রহণ দেখি। এর জন্য বলছে খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই। কি হয় খালি চোখে সূর্যের দিকে তাকালে? খালি চোখে সূর্যের দিকে তাকালে কি হবে? খালি চোখে সূর্যের দিকে তাকালে রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে। এই যে আমাদের চোখ, তার মধ্যে এটা হচ্ছে আমাদের মণি, মণির মধ্যে ভিতরে দেখবে আরেকটা কালো জিনিস, আরেকটা কালো গোল এসে থাকে। ঠিক আছে, এটাকে বলে রেটিনা। যে আমরা যদি খালি চোখে সূর্যের দিকে তাকাই, তাহলে আমাদের কি হবে? রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হবে। তা রেটিনা যদি পুড়ে যাবে, চোখের ক্ষতি হয়, আমরা অন্ধ হয়ে যাব। তখন আমার দিলীপ কুমারদের মতো কি হবে? অন্ধ হলে দিলীপ কুমারের মতো অবস্থা হবে। এ ভাই, এ ভাই, এ ভাই। এবার সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই। অনেক সময় কেউ কেউ ভাবতে পারে সূর্যগ্রহণ তো হয়ে গিয়েছে, তাই না? এই যে কালো চাঁদকিটা সূর্যকে ঢেকে দিয়েছে, তাহলে এখন সূর্যগ্রহণের সময় তাহলে তাকাই সূর্যের দিকে। তখনও তাকাতে নেই, কারণ সূর্যগ্রহণের সময় কয়েক সেকেন্ডের মধ্যেই চাঁদকিটা সরে যাবে, তখনই সূর্যের থেকে প্রচন্ড আলো আমাদের চোখে এসে পড়বে, আমাদের চোখের ক্ষতি করবে। ঠিক আছে, তাই সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই। এবার সূর্যাস্তের পর, মানে সূর্য যখন অস্ত যাচ্ছে, পশ্চিম আকাশে উজ্জ্বল একটি জ্যোতিষ্ক দেখা যায়। এই দেখো
এটা হচ্ছে পশ্চিম আকাশে একটা উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যাচ্ছে, তাই না? যখন এটা সূর্য অস্ত যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, সেই টাইমে যখন পশ্চিম আকাশে একটা উজ্জ্বল একটা জ্যোতিষ্ক আমরা দেখতে পাই। এই জ্যোতিষ্কটা কি বলে? এই জ্যোতিষ্কটাকে বলে সন্ধ্যা তারা। কি বলছে এটাকে? সন্ধ্যা তারা। ঠিক আছে, যখন সূর্য যখন ডুবে যাচ্ছে তখন আমরা পশ্চিম আকাশে এরকম এই একটা জ্যোতিষ্ক আলো দেখতে পাই, বড় টুনি। ঠিক আছে, এটাকে বলছে সন্ধ্যা তারা। কিন্তু ভালো মতো লক্ষ্য করলে দেখবে তারার মতো ওটা মিটমিট করে না। ঠিক আছে, না তারা যেমন দেখবে না আলো মিটমিট করছে, কিন্তু ভালো মতো লক্ষ্য করলে ওটা দেখা যাচ্ছে তারার মতো কিন্তু ওটা মিটমিট করছে না। তাহলে ওটা কি? আসলে ওটা হচ্ছে শুক্র গ্রহ। ঠিক আছে, ওটা কিন্তু কোনো নক্ষত্র নয়। ঠিক আছে, ওটা হচ্ছে শুক্র গ্রহ, আমাদের পাশের গ্রহ। ঠিক আছে, ওটাই হচ্ছে সন্ধ্যা তারা। ওটাকে কি, তাই শুক্র গ্রহকে কি বলছে? শুক্র গ্রহকে বলা হচ্ছে সন্ধ্যা তারা। তাহলে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার এই স্টাডি মেলা চ্যানেলটিকে। বাই, টাটা।